করে দেখি যে কিছু কিছু আলোচনা হয়, এগুলো অনেক বেশি ইন্সপায়ারিং। যেমন হার্দিক পান্ডিয়া, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার বিরুদ্ধে এত ট্রল হলো এবং সেই ট্রলগুলোর অ্যান্সারের ক্ষেত্রে তুমি শেষ পর্যন্ত কোনো কোনো জায়গায় কোনো ইন্টারভিউতে কোথাও কোনো কিছু বলনি, তার পারফরমেন্স, ব্যক্তিগত জীবন নিয়ে, আইপিএল এ ক্যাপ্টেন্সি নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে আগে বিদায় নিতে হয়েছে, তিনি শুধু একটা কথাই বলেছিলেন, খুব ইন্টারেস্টিং একটা কথা, যে আসলে আমি জবাব দিতে চেয়েছি আমার পারফরমেন্স দিয়ে, আমার মুখ দিয়ে না। বিরাট কোহলির একটা ইন্টারভিউ দেখছিলাম, ওটা খুব ভাইরাল হয়েছে। সেখানটায় কোহলি খুব দারুণ একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে যে মানুষগুলো তোমাকে সমালোচনা করে তাদের উদ্দেশ্যে কি বলবা। কোহলির অ্যান্সারটা ছিল খুব ইন্টারেস্টিং। কোহলি বলেছেন যে দেখুন, আমি কিভাবে ম্যাচ জেতাতে হয় সেটা আমি জানি, যারা সমালোচনা করে তারা কিন্তু জানে না, তারা কিন্তু এই কাজটা করে না। সো আমি তাদের পাত্তা দিই না, আমি শুধু ফোকাস করি যে আমাকে কি করতে হবে এবং আমি কি করতে পারি সেটার উপর আমি বিশ্বাস করি। কেন এই কথাগুলো বললাম? খুব সুন্দর সুন্দর কথা না? বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে যতক্ষণ ছিল আমরা খুব ইন্টারেস্টিং কথাবার্তা শুনেছিলাম, সেগুলোর একটা শর্টকাট আপনাদের সাথে শেয়ার করি, একটু রিকল করে থাকা, এই মেমোরিতে থেকে যাওয়া, একটা কন্টেন্ট বানালে হয়তো পরের বিশ্বকাপের আগে এটা শুনে নিতে পারবো যে আসলে আগের বার কি বলেছিল। প্রথমে আসি বাংলাদেশ দলের নিক পোথাস, যিনি হচ্ছে অনেকটা কোনো কাজের মশলা না, থাকে না এক্সপায়ার্ট, মানে তার খুব একটা কাজের না, কি কাজ করেন সেটা নিয়ে আসলে অনেক প্রশ্ন রয়েছে। নিক পোথাস বলেছেন যে বাংলাদেশের যে ক্রিকেটাররা রয়েছে সেই ক্রিকেটারদের অ্যাবিলিটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা খুব ইন্টারেস্টিং, যে বাংলাদেশ হচ্ছে ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থিত এখানকার ক্রিকেটারদের সেই অ্যাবিলিটি তৈরি হয়নি ছয় মারার। মানে এর থেকে হাস্যকর কথা হইতে পারে? তাহবিদ হৃদয় পিচ্ছে একটা ছেলে, যদি ওজন মাপা হয় আমার থেকে কম হবে, নিশ্চিত থাকেন। সে যেভাবে সুইট টাইমিং করে বলে, যেভাবে ছয় মারে, কিংবা রিশাদের কথা আপনারা বলতে পারেন, মানে খুবই গো বেচারা, খুবই ভদ্র একটা ছেলে না, মানে এরকম অ্যাগ্রেসিভ ব্যাটিং কখনো করতে পারে বাংলাদেশের কেউ, সেটাও কিন্তু আমরা এক্সপেক্ট করি না। তার যদি আমরা ব্যাটিং দেখি সেখানটায় কিন্তু খুব অদ্ভুত ভাবে আমরা দেখতে পাই যে দে হ্যাভ দ্য হিটিং ক্যাপাসিটি। কিন্তু কোচ যখন এসে বলে যে বাংলাদেশের ক্রিকেটারদের ওই সামর্থ্য জন্মগতভাবে বা ভৌগোলিকভাবে নেই, তার মানে তিনি স্বীকার করে নিচ্ছেন যে এটাই বাংলাদেশের বেস্ট সিচুয়েশন, এর থেকে উত্তরণ, এর থেকে বের হওয়া, এর থেকে ভালো করা সম্ভব না। ভাবতে পারেন একজন কোচ এত টাকা স্যালারি নেন, তিনি এই বক্তব্য দিয়েছেন। ইন্টারেস্টিং আরো একটা কথা চান্ডিকা হাতুরু সিং সেটা বলেছেন, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য যেহেতু ছিল হচ্ছে কি করা, সুপার হিটে যাওয়া। সুপার হিটে যাওয়ার পরে একটা দলের লক্ষ্যটা কি হবে, মানে আপনি তো পর্যায়ের পরে আরেক পর্যায়ে যখন যাবেন তখন আপনি পরিকল্পনা করবেন। আপনি যখন একটা বিল্ডিং এ উঠবেন, আপনি যখন দোতলায় উঠবেন, তারপর আপনি প্ল্যান করবেন যে আপনি তিনতলায় উঠবেন না চারতলায় উঠবেন, আগে তো দোতলা পর্যন্ত উঠবেন। তো সুপার হিটে বাংলাদেশ যেহেতু গেছে, তারপরে প্ল্যানটা কি হওয়া উচিত ছিল যে উই উইল ফোকাস অন সেমিফাইনালস। হেড কোচ সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে কি দারুণ ভাবে বললেন যে আমরা আমাদের লক্ষ্য পূরণ করে ফেলেছি, আমাদের টার্গেট এখন যেটা সেটা হচ্ছে এখান থেকে যতটুকু বোনাস অর্জন করতে পারি, বোনাস অর্জন করতে পারি, মানে একটু ফাইট করা, একটু কম ব্যবধানে পরাজিত হওয়া। আমরা যে চোখ রাঙাতে পারি, অ্যারন জোনসের কথা আমরা বলতে পারি, কিংবা আমেরিকার যে ক্রিকেট টিমটা সেই টিমের ক্রিকেটারদের কথা আমরা বলতে পারি, তারা ভারত পাকিস্তানি গ্রুপে পড়ার পরও তারা একবারের জন্য বলেনি যে আমরা এখানটায় তাদেরকে সমীহ করছি, আমরা তাদের সাথে খেলছি, এটাই আমাদের জন্য বোনাস। তারা বলেছিল যে কাউকে আমরা ছাড় দেব না, মাঠের খেলাটা মাঠেই হয়। আর আমার কোচ সুপার এইটে যাওয়ার পরে বলে দিয়েছেন যে এটা হচ্ছে আমাদের এমন একটা সিচুয়েশন যেখানে যা পাবো না কেন সেটাই হচ্ছে বোনাস। এই ধরনের বক্তব্য যখন আসে, একজন হেড কোচ যখন এই ধরনের বক্তব্যগুলো দেয়, এর থেকে লজ্জার, বিব্রতকর, এর থেকে অপমানজনক কোনো কিছু হতে পারে? ক্রিকেট নেশন হিসেবে আমরা কোন জায়গাটায় রয়েছে একবার ভাবার চেষ্টা করেন। আমাদের হেড কোচ এটা বলেছে। দুই কোচের বক্তব্য শুনলাম, এবার একটু ক্যাপ্টেনের কাছ থেকে শুনে আসি। ক্যাপ্টেনকে একটা কথা জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার যিনি সেরা ব্যাটার তাকে কেন 6 নম্বরে খেলানো হলো ওই যে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে? তিনি বলেছেন কি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের জন্য কি বলে তাওহিদ হৃদয়কে 6 নম্বরে খেলানো হয়েছে। তাওহিদ হৃদয় এবারে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে বাংলাদেশ ভালো করেনি, ক্রিকেটাররা খারাপ করেছে, কিন্তু তিনি তার মতো করে চেষ্টা করেছেন ভালো করা, এবং যেই সময় তার সবচেয়ে বেশি দরকার সেই সময় তিনি নাম্বার 6-এ। যখন দল ডিসাইডই করছে যে 3 উইকেট যদি চলে যায় পাওয়ার প্লেতে, তাহলে আমরা 12.1 ওভারে আমরা সেই লক্ষ্য 115 রানের লক্ষ্য চেস করতে যাব না। তার মানে কি ওই 3টা উইকেট আমার ক্রুশিয়াল, ওই 3টা উইকেট পড়ার ক্ষেত্রে বা ওই 3টা উইকেট রান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যে কারণে তো ওই 3 ব্যাটসম্যান আউট হয়ে গেলে আমরা লক্ষ্য থেকে সরে আসবো, তাই তো? তাহলে ওই 3-এর মধ্যে তাওহিদ হৃদয় থাকলেন না, তিনি 6 নম্বরে নামলেন, বেস্ট ব্যাটার, রাইটি লেফটি কম্বিনেশন। অথচ আমরা যে দলের বিপক্ষে খেলেছি সেই আফগানিস্তানের ওপেনিং হচ্ছে 2জন রাইট হ্যান্ড ব্যাটসম্যান। ভাবা যায় তখন আমরা একজন লেফট আর্ম বোলারকে অথবা আমাদের শরীফুল ইসলামকে আমরা খেলানোর ক্ষেত্রে পরিকল্পনা করি না, যে তাদের যে 2জন ডানহাতি ব্যাটসম্যান সেখানটা আসলে আমার পরিকল্পনা কি হবে? আমার তো একজন বাঁহাতি ফাস্ট বোলার দরকার, তখন আমি লেফটি রাইটি চিন্তা করি না।
তখন আমরা তাকে নেই না। কিন্তু হৃদয়কে নিচে নামাইতে হবে, তখন আমরা লেফটি রাইটি চিন্তাটা করি এমন একটা সময় যখন বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকে। ভাবা যায়, ভাবতে হবে। নাজমুল হোসেন শান্ত এটাও বলেছেন, কথাটা আমি প্রকারান্তরে বলেই ফেললাম, যে বাংলাদেশ দলে 3 উইকেট চলে গেলে তাহলে বাংলাদেশ দলে সেমির জন্য ফাইট দিবে না, তখন আফগানিস্তানের বিপক্ষে জিততে পারলে খুশি। ভারতের 3 উইকেট গিয়েছিল পাওয়ার প্লেতে, 34 রানে 3 উইকেট চলে গিয়েছিল। আউট হয়েছিলেন কারা কারা জানেন? দেখেছেন তো সবাই, রোহিত শর্মা আউট হয়ে গেছে, ঋষভ পান্ট আউট হয়ে গেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্রিকেটার সূর্যকুমার যাদব, তিনিও আউট হয়ে গিয়েছিলেন। তারপরেও তারা 170 প্লাস করেছিল, লক্ষ্যচ্যুত হয় নাই ভাই। সাউথ আফ্রিকারও একই অবস্থা ছিল। সাউথ আফ্রিকা যেহেতু সেমিফাইনাল থেকে ফাইনালে যেতে পারে না, তো ফাইনালে যাওয়ার পরে যেহেতু 3 উইকেট পড়ে গেছে তাড়াতাড়ি, তাদের লক্ষ্য কি হওয়া উচিত ছিল? ব্যবধানটা কমাই, ফাইনালে তো গেছি, যা পাইছি তাই বোনাস। চিন্তার জায়গায় আমরা কোথায় আছি, উই হ্যাভ নো আইডিয়া। এই চিন্তাগুলো পরিবর্তন করা দরকার। খুব রসিকতাপূর্ণ কথাবার্তা যখন সিরিয়াস ইস্যুতে চলে আসে, এই বক্তব্যগুলো যখন কোচ বা ক্যাপ্টেনের কাছে চলে আসে, কোনোভাবে গ্রহণযোগ্য না। সবাই ভালো থাকবেন।